আজকে সকালেই একটি সংবাদ নিশ্চয়ই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে যে গাজীপুরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। আমরা নিশ্চয়ই জানি যে গত ৫ই আগস্টের পর থেকে ঢাকাসহ সারা দেশে প্রায় হাজারের উপরে দাবি নিয়ে সড়ক অবরোধ, নানা রকম আন্দোলন হচ্ছে। এখন যেই পরিস্থিতি বিরাজ করছে, অনেকে বলছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। অনেকে বলছে এটি মত প্রকাশের স্বাধীনতা। কেউ বলছে, বিশেষ করে সরকারের কর্তা ব্যক্তিরা বা উপদেষ্টারা বলছেন যে আ আন্দোলন দমনে অতীত সরকারগুলোর মতো আমাদেরকে বাধ্য করবেন না। তো এইসব আলোচনার আগে প্রশ্নটা হচ্ছে যে কেন সকলেই বা সমস্ত পক্ষ বা শক্তি আন্দোলনের নামে এক ধরনের চাপ সৃষ্টি করা বা বল প্রয়োগ করার চেষ্টা করছে? এটি হচ্ছে প্রশ্ন। আর ২য় প্রশ্ন হচ্ছে যে কেন এই মুহূর্তের পরিস্থিতিটাকে অস্থিতিশীল মনে হচ্ছে? একটি বিষয় আমাদের সকলের নিশ্চয়ই মাথায় আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে সেই জুলাই-অগস্টের আন্দোলনের সময় কিন্তু একটা পক্ষের বিরুদ্ধে মানে ক্ষমতাসীন পক্ষের বিরুদ্ধে সমস্ত পক্ষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করেছিল। এখন সেই আন্দোলনের আসলে সকলের লক্ষ্যটা কি ছিল? হ্যাঁ, সকলে আন্দোলনের নেতৃত্ব দানকারী শক্তিটি ঘোষণা করেনি যে সরকার পতন হলে কি করবে না করবে বা আন্দোলনের সূত্রপাতটা ঠিক সরকার পতনের উদ্দেশ্যেই সৃষ্টি হয়েছিল এরকমটি নয়। এটি আমরা নানাভাবে লক্ষ্য করেছি যে আন্দোলনের নেতৃত্ব দানকারী অনেকেই বলেছে যে তারা নিজেরাও ভাবতে পারেনি যে এ দফার আন্দোলনেই সরকার পতন সম্ভব এবং তাদের আন্দোলনের শুরু থেকেই সরকার পতনের কোনো ইচ্ছা ছিল না। কিন্তু সরকার এতটাই বল প্রয়োগ করেছিল যে এটা পতনের দিকে তাকে ধাবিত করে। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে আন্দোলনগুলো কেন হচ্ছে এবং এই আন্দোলনগুলোর ফলে কেন একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে বলে মনে হচ্ছে? এই প্রশ্নটি। আমি যদি বলি যে এইখানে আস্থা অনাস্থার একটি প্রশ্ন দেখা দিয়েছে এবং আ প্রত্যেকটা পক্ষের যে নিজস্ব অবস্থান আছে বা নিজস্ব দাবি-দাওয়া আছে, সেই দাবি-দাওয়ার পক্ষে বা সেই দাবি-দাওয়া আদায়ে সকল পক্ষই কিছুটা অসহিষ্ণু হয়ে উঠেছে। তার কারণ কি? তার কারণ যদি আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, সেটা হচ্ছে যে জুলাই-অগস্টের আন্দোলনের সময় সকলের মনের ভাব ছিল যে বিদ্যমান সরকারটিকে বিদায় করা বা সরকারের পতন। কিন্তু জুলাই-অগস্টের অভ্যুত্থানের পরে যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাছ থেকে স সমস্ত পক্ষ বা প্রত্যেক পক্ষ আলাদাভাবে নিজেদের যে দাবি-দাওয়াগুলো আছে, সে দাবি-দাওয়াগুলোকে আদায় করার জন্য অনেকটা মরিয়া হয়ে উঠেছে। তার কারণ কি? নিশ্চয়ই আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আন্দোলনের সময় আন্দোলনকারী শক্তি যে ধরনের কর্মসূচি দিয়েছে, সে ধরনের কর্মসূচিতে সকলে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে যেই বৈষম্য বিরোধী আন্দোলনের যেই অবস্থান, সেটি যদি আমরা খেয়াল করি, তাহলে সেখানে দেখবেন যে নানা ধরনের আ আলোচনা, সমালোচনা সৃষ্টি হয়েছে। বৈষ আমরা দেখলাম যে একটি জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে। অনেকে ভাবছেন যে এই জাতীয় নাগরিক কমিটি আ অনেকে বলতে কি বিদ্যমান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা এই আন্দোলনের পক্ষে আ সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, সমর্থন জানিয়েছেন, তারা মনে করছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, আ এই ২ টি পক্ষ মিলে ভবিষ্যতে একটি রাজনৈতিক দল গঠন করতে পারে। আবার অন্য দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে জাতীয় নাগরিক কমিটি গঠনের মধ্য দিয়ে এই আন্দোলনের বা এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সেটা কিছুটা হলেও ভাটা পড়েছে। তার কারণ হিসেবে যদি আমি বলি, সেটি হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির যে উদ্যোক্তা যারা, তারা আসলে সমাজের শ্রেণী-পেশার সমস্ত পক্ষকে এই নাগরিক কমিটিতে সম্পৃক্ত করতে পারেনি এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি। একই সঙ্গে আপনি দেখবেন যে সরকার নানাভাবে নানা পক্ষকে আশ্বস্ত করার চেষ্টা করছে। কিন্তু কোন পক্ষই আসলে প্রকৃত অর্থে আশ্বস্ত হচ্ছে না। এখন এর সমাধান কি?
আমরা দেখেছি যে আ বর্তমান সরকার প্রধান নানান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন, পরামর্শ নিয়েছেন। আ সংবিধান সংস্কার থেকে শুরু করে সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। কিন্তু আমরা যদি বলি যে রাজনৈতিক দলের পাশাপাশি যেই আ পেশাজীবী শক্তিগুলো বিশেষ করে আন্দোলনের সময় যারা আ ভূমিকা পালন করেছেন, তাদের কারো সঙ্গে কি সরকার প্রধান বা জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে সমন্বয়কারী যারা আছেন, তারা কি সরাসরি কোনো আলোচনা করেছেন? বা এই যে শক্তিগুলো পেশাজীবী বলেন আপনি, আপনি বলেন যে আ কর্মজীবী মানুষেরা যাদের ভিতরে একটা সুপ্ত আকাঙ্খা ছিল যে এই আন্দোলনের মধ্য দিয়ে যদি আ বিদ্যমান সরকারটির পতন হয়, তাহলে তারা কি পেতে পারে? বা তাদের প্রত্যাশার জায়গাটা পূরণ না হওয়ার কারণে প্রত্যেকেই এখন কিছুটা অসহিষ্ণু হয়ে উঠেছে এবং একই সঙ্গে আন্দোলনকারী শক্তি এবং সরকার এই শক্তিগুলোর সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক সুসম্পর্ক বা আস্থার সম্পর্ক গড়ে তুলতে পারেনি। যার ফলে মনে হচ্ছে দেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এবং নানা পক্ষ নানাভাবে এই পরিস্থিতির আ সুযোগ নেয়ার চেষ্টা করছে। আমি মনে করি যে আমাদের সকলকে সতর্ক হওয়া উচিত এবং সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারীদের আরো অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।